ট্রেনে কক্সবাজার ভ্রমণে যেতে চান কিন্তু টিকিট পাবেন কিনা সেটা ভেবেই দ্বিধায় পড়েছেন। এই ভিডিওতেই আপনার সব দ্বিধার অবসান। দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিশ্চিত করতে পারেন আপনার পছন্দের ট্রেন টিকিট। কেমন সেই স্বপ্নের ট্রেন যাত্রা, 695 টাকার টিকিটে কেমন সিট, কেমন পরিবেশ, ট্রেন ছাড়ে কখন, পৌঁছায় কখন, বাসে যাওয়া ভালো নাকি ট্রেনে, সবচেয়ে বড় প্রশ্ন এই ট্রেনে কক্সবাজার ট্রিপ লাভ নাকি লস। এসব ছাড়াও কক্সবাজার নেমেই কিভাবে অটোওয়ালাদের চক্করে পড়ে হতে পারে আপনার স্বপ্নভঙ্গ। এটা হচ্ছে যে রিজার্ভে যাই। আপনি রিজার্ভ লাগবে না, আমরা না আমার কথা শুনেন। আচ্ছা, এখানে মিষ্টি মিষ্টি কথা আমাকে বললো যে কলাতলি পর্যন্ত আসেন ভাই, 30 টাকা করে নিব অটোতে। তার কিছুক্ষণ পরেও আমাকে বলছে যে ভাই চলেন, আপনারা দুইজন তো আছেন, আমাকে 100 টাকা দিয়েন, আপনারা কলাতলি যেয়ে যদি হোটেল না পান তাহলে আপনাদের নিয়ে আবার সুগন্ধা বিচে হোটেল খুঁজতে যাবো। এখানে কতগুলো অটো আছে, কতগুলো হচ্ছে সিএনজি আছে। হ্যাঁ, ওদের মাধ্যমে আসলে মনে করেন আপনার থেকে টাকা নিয়ে ওকে কিছু পার্সেন্টেজ দিতে হয়, এই জন্য ওই কথাটা জিজ্ঞেস করছে। জানবেন কিভাবে সিজনের ভিড়েও সবচেয়ে কম দামে খুঁজে পাবেন সঠিক হোটেল রুম, এক রুমে কতজন থাকা যাবে, কোথায় খাবেন, খাবারের দাম কেমন, সবকিছুই থাকছে এই ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটি হলো আমার পুরো কক্সবাজার ভ্রমণের একটি সিরিজের প্রথম পর্ব, যেখানে আপনি একে একে পেয়ে যাবেন স্বপ্নের কক্সবাজার ভ্রমণের A to Z গাইড। তাহলে চলুন শুরু করা যাক মনোমুগ্ধকর এক রোমাঞ্চকর ট্রেন যাত্রা। ঘড়িতে তখন ভোর 4:30। টিকিটে লেখা ট্রেন ছাড়বে সকাল 6টায়। তাই ব্যাগ গুছিয়ে অন্ধকার ভেদ করে বেরিয়ে পড়লাম বিমানবন্দর রেল স্টেশনের দিকে। 6:45 এসে পৌঁছালাম স্টেশনে। জানতাম 8 ঘন্টার এই ট্রেন যাত্রায় ক্ষুধা লাগবেই, তাই স্টেশনের বাইরে থেকেই কিছু খাবার কিনে নিলাম। যদিও সত্যি বলতে খাবারটা একেবারেই ভালো ছিল না। সকালে নাস্তা সারলাম রেল স্টেশনের বাইরের দোকান থেকে। তবে আমার টিপস হচ্ছে, পারলে বাড়ি থেকে হালকা নাস্তা বা হাতে বানানো খাবার নিয়ে আসুন, আর না পারলে স্টেশনের ভিতরেও পাউরুটি, বিস্কুট, চিপস এসব পেয়ে যাবেন। স্টেশনে ঢুকতেই চোখে পড়লো আগে থেকেই অনেক মানুষ এসে অপেক্ষা করছেন। টাইম চার্টে চোখ বোলালাম। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ছাড়বে 6:43-এ। আমরা বরাবরের মতোই অপেক্ষা করলাম। চলুন অপেক্ষার ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া যাক। কক্সবাজারের ট্রেন টিকিট কিভাবে পাবেন? যারা প্রথমবার ট্রেনে কক্সবাজার যাবেন, বিষয়টা একটু জটিল মনে হতেই পারে, কিন্তু আমি সহজ করে বলি। প্রথম উপায়, স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, ঘরে বসে অনলাইনে। আপনার প্রাপ্তবয়স্ক হতে হবে এবং NID কার্ড হাতে থাকতে হবে। এরপর প্লে স্টোরে গিয়ে সার্চ করুন রেল সেবা। অ্যাপটি ইনস্টল করুন। সেখানে আপনার NID ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন। একবার অ্যাকাউন্ট খুলে ফেললে আপনি সহজেই টিকিট বুক করতে পারবেন। তবে সাবধান, কক্সবাজার ট্রেন টিকিট কিন্তু 10 দিন আগেই কেটে ফেলতে হবে। সকাল 8টা থেকে বিকেল 5টা এটাই টিকিট কাটার সময়, আর প্রতিদিন মাত্র কিছু সংখ্যক সিট ছাড়া হয়। তাই সকাল 8টা বাজার সাথে সাথেই ট্রাই করুন। আরেকটা প্রশ্ন, একজন সর্বোচ্চ কতটি টিকিট কাটতে পারেন? উত্তর, একজন সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন। এক্ষেত্রে অন্যদের NID কার্ড লাগবে না। 4 জনের বেশি হলে অন্য একজনের অ্যাকাউন্ট দিয়ে আরও 4টি টিকিট কাটা যাবে। আর বাচ্চাদের কথা বলি, 3 বছরের নিচে হলে টিকিট লাগবে না। 3 থেকে 12 বছর হলে চাইল্ড টিকিট নিতে হবে। 12 বছরের বেশি হলে লাগবে অ্যাডাল্ট টিকিট। টিকিট কাটার সময় ক্যাটাগরিগুলো স্পষ্টই দেখতে পারবেন। আর আপনি যদি একদম নতুন হন এবং হাতে কলমে দেখতে চান কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে টিকিট কাটবেন সরাসরি, তাহলে চিন্তা নেই। আমি আলাদা একটি সহজ ভিডিও বানিয়েছি, যেখানে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং টিকিট কাটবেন। ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। 6:45 ট্রেন ছাড়ার কথা থাকলেও প্রায় আধা ঘন্টা দেরিতে ট্রেনটি প্ল্যাটফর্মে এসে ঢুকলো। একটা হুইসেল, তারপরে হুট করে সবার দৌড়, যার যার সিট খুঁজছে। আমরাও ছুটলাম, ব্যাগ হাতে, চোখে উত্তেজনা, কারণ শুরু হচ্ছে আমাদের স্বপ্নের কক্সবাজার ট্রেন যাত্রা। আসছে অংশে দেখব সিট কেমন, খাবার কেমন, গন্তব্যে পৌঁছে কী অভিজ্ঞতা। আর এই যাত্রা আসলে লাভ না লস, সেটাই আপনি ঠিক করবেন। ট্রেন রয়েছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। সকালের ট্রেনটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যে ট্রেনটিতে বসে আছি। আমরা যেহেতু সুগন সিরিজে বসেছি, এর আগে আমি ভ্রমণ করেছি। মোটামুটি দীর্ঘ যাত্রায় কিন্তু
খুব একটা কষ্টদায়ক নয় এটি। আর এখানে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু সামনে পাহাড় রাখার ব্যবস্থা রয়েছে এবং এখানে একটি বাটন রয়েছে, এটি দিয়ে কিন্তু পেছনের দিকে সিটটি হিলিয়ে দেওয়া যায়। এখান থেকে কক্সবাজার যাওয়ার পথে 35 নাম্বার সিটের পরের সিটগুলো হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের দিকে সম্মুখমুখী। কক্সবাজার নয় অ্যাকচুয়ালি, আসলে চিটাগং পর্যন্ত সম্মুখমুখী। চিটাগং যে কিন্তু এই ট্রেনের যে ইঞ্জিন রয়েছে সেটি ঘোরানো হবে এবং যারা এইখান থেকে চিটাগং পর্যন্ত সম্মুখমুখী হয়ে যাবে তারা কিন্তু এখানে যে পেছনমুখী হয়ে বসবে। চট্টগ্রাম থেকে 1 থেকে 35 নাম্বার যে সিট রয়েছে এগুলো কিন্তু আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী হবে। বন্ধুরা, ট্রেন চলছে, ভালো লাগছে বেশ। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। এই ট্রেনের ভিতরে কিন্তু অনেক আধুনিক জিনিসপত্র দেওয়া হয়েছে, যেমন এখানে কিন্তু রয়েছে আপনার লাইট, ফ্যান, এগুলো জ্বালানোর জন্য কিন্তু প্রত্যেকটা সিটের পাশে কিন্তু সুইচ রয়েছে। ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু আপনার ফোনের চার্জার রয়েছে। তারপর হচ্ছে আপনার যে স্পিকার রয়েছে সেই স্পিকারকে আপনি টিউন করতে পারবেন, আপনার সাউন্ড কমিয়ে বাড়িয়ে আপনি শুনতে পারবেন যখন আপনার অ্যানাউন্স করা হয় সেই অ্যানাউন্সমেন্ট। আর সিটগুলো মোটামুটি ভালো, 700 টাকার ভিতরে এমন সিটে দূরে যে জার্নি করা মোটামুটি কমফোর্টেবল। এই ট্রেনের ইন্টেরিয়র আর সিটগুলো দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশের রেলপথে নয়, যেন কোনো বিদেশি এক্সপ্রেস ট্রেনে বসে আছি। কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেস, এই দুই ট্রেনের সিট কোয়ালিটি এক কথায় দারুণ। আর শুধু সিটই নয়, টয়লেট ব্যবস্থাও আমার এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে। প্রতিটি বগির মাঝামাঝি অংশে 2টি করে বায়ো টয়লেট, একদিকে হাই কমোড আর অন্যদিকে লো কমোড, মানে সবার প্রয়োজন মাথায় রেখেই পরিকল্পনা করা। ভিতরে রয়েছে আয়না, বেসিন, এমনকি হালকা আলো বাতাসের ব্যবস্থা। সবচেয়ে ভালো লেগেছে অটোমেটিক ফ্ল্যাশ সিস্টেম। কমোড ব্যবহারের পর শুধু সবুজ বাতিটা 2-3 সেকেন্ড চেপে ধরলেই অটো ফ্ল্যাশ হয়ে যায়। নতুনদের জন্য একটু সতর্কতা, নতুন ট্রেন, নতুন অভিজ্ঞতা, আর সেই সাথে কিছু ছোটোখাটো ঝামেলারও সুযোগ থাকে। যেমন অনেকেই ভুল করে টয়লেটের ভিতর থেকে লক হয়ে যেতে পারেন। নতুনরা খেয়াল করুন, লক করার আংটাটিতে উপরের দিকে তীরচিহ্ন দেওয়া রয়েছে। আংটাটি ডান দিকে ঘোরালে লক হয়ে যাবে আর বামে ঘোরালে আনলক হবে। তাই যে কোনো পরিস্থিতিতে মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করুন। হঠাৎ করে পানি বিক্রেতাকে দেখে ট্রেনের কিচেনের কথা মনে হলো। চলুন এবার কিচেনটা থেকে ঘুরে আসি। মেহেদি ভাই, কেমন আছেন? ক্যান্টিনের ভিতরের আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই যে সিটগুলো। এখানে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে এক কাপ চা খেতে কিন্তু দারুণ লাগে। এর আগে পেয়েছি, আজকে কি মেহেদি ভাই খাওয়া কিনা জানি না, তবে আমি কিনেই খাবো মেহেদি ভাইয়ের কাছ থেকে। তো খুবই ভালো লাগে আসলে এইখানে বসে যখন বাইরের প্রকৃতির দৃশ্য দেখি এবং চা খাই, সেই অনুভূতিটা কিন্তু অনেক সুন্দর। আর এই পরিবেশটা খুবই মানুষজন কম থাকে সবসময়, তো খুব ভালো লাগে এই জায়গাটি। ট্রেনেই বাড়ি, ট্রেনেই ঘর। তো মানে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, আবার কক্সবাজার থেকে ঢাকা আসছেন, এটা তো 1 বছর যাবত হচ্ছে। আগে অন্য কোনো ট্রেনে ছিলেন? আমি এই ট্রেনে শুরু থেকে আছি, এখনো আছি। এই জীবন কেমন লাগে যে সবসময় জীবনটা আসলে কারো কাছে ভালো লাগে না, বাধ্য হয়ে চাকরি বাকরি করতে। প্রত্যেকদিন 18 ঘন্টা ডিউটি, কি কারো ভালো লাগবে না? ভালো লাগে। জার্নি করে তো ক্লান্তি লাগে। এখন আমাদের শুয়ে গেছে। বন্ধুরা, এই যে মেহেদি ভাইকে তো অনেকে চিনবেন যদি আমার আগের কক্সবাজারের ভিডিওটি আপনারা দেখে থাকেন, অনেকেই দেখেছেন। তো খুবই আন্তরিক মানুষ। আমি দ্বিতীয়বারের মতো আসলাম এই পর্যটক এক্সপ্রেসে। তো এরপরে যতবার আসবো চেষ্টা করবো মেহেদি ভাইয়ের সাথে দেখা করার, কারণ মেহেদি ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, ভালো লাগার মানুষ। এসেছি ওনার সাথে একটু আড্ডা দিচ্ছি। আপনি নিজে বানাইলেন নাকি? কক্সবাজার এক্সপ্রেসের ক্যান্টিনে থাকা অসাধারণ ব্যক্তিত্ব মেহেদি ভাই। এই মানুষটার আন্তরিকতা আমাকে বরাবরের মতো এবারও অভিভূত করেছে। কথা বলি, কোথায় যাচ্ছ তোমরা? কক্সবাজার। কার সাথে? বাবা মার সাথে? তাহলে কাদের সাথে? খালামণির সাথে। আগে গেছো কখনো কক্সবাজার? কেমন লাগে কক্সবাজারে? খুব মজা করতেছে। এটা কি তোমার বোন? খালা তো বোনও তো বোনই, তাই না?
তাহলে দুইজন তোমার কাছে কেমন লাগতেছে? ভালো ভালো। আগে গেছো কখনো? হ্যাঁ সাগর ছোট না বড়? বড় খুবই সুন্দর। এইখান থেকে জানলা দিয়ে সব কিছু দেখা যায়। ভাই আসলে ট্রেনে জার্নি করা কিন্তু এমনিতে রিল্যাক্সে। হ্যাঁ। স্পেশাল রিল্যাক্সেশনটা কি মনে হয় আপনার কাছে? স্পেশাল রিল্যাক্সেশন মানে আমি উপর নিচ পুরোটাই ঠান্ডা লাগতেছে, তাহলে ভালো লাগতেছে। মানে লুঙ্গি পরেও তাহলে লুঙ্গি পরেও রিল্যাক্স, মানে বাড়ির Journey করে মতোই। মজা আছে। দীর্ঘ 5-6 ঘন্টা তো থাকতে হবে। 8 ঘন্টা 8 ঘন্টার জার্নি। হ্যাঁ 8 ঘন্টা 8 ঘন্টার জার্নি। লুঙ্গি পরে একটা কমফোর্টেবল ইয়ে হবে। অবশ্যই আইডিয়াটা কিন্তু খুব ভালো। আমার পাশে একজন আছে লুঙ্গি পরা। ও না, ওটা ট্রাউজার। না, এটা কিন্তু খুবই একটা ভালো আইডিয়া। ট্রেনে তো এমনি হাঁটাহাঁটি করা যায়, টয়লেট ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর চাইলে কিন্তু আপনি এখানে লুঙ্গি নিয়ে এসে প্যান্ট খুলে কিন্তু লুঙ্গি পরেও জার্নি করতে পারবেন। এটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেক। জরুরি প্রয়োজনে এটি টানলেই ট্রেন থেমে যাবে। আগে ছিল চেন বা শেকল, এখন এসেছে এই লাল হাতল। পুরনো দিনের ট্রেনের স্মৃতি যেন আধুনিক রূপে ফিরেছে। দুই বগির মাঝখানে কর্মচারীদের বসার জন্য একটি সিঙ্গেল সিট রয়েছে। যদিও বেশিরভাগ সময় ফাঁকাই থাকে, তাই মাঝে মাঝে এখানে বসে একটু রিল্যাক্স নেওয়া যায়। এরপর তো আমরা ভৈরব সেতুর উপর দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি সেতু এটি। লম্বা জার্নি, তাই কখনো ঘুমিয়ে কখনো বাইরের দৃশ্য দেখে ছুটে চলেছে আমাদের ট্রেন। মাঝে মাঝে খাবারওয়ালার কাছ থেকে টুকিটাকি স্ন্যাক্স কিনে খাচ্ছি। তবে রেলের খাবার একটু দামি, তাই কেউ চাইলেই আগেই স্ন্যাক্স সঙ্গে আনতে পারেন। 30 লিটার 2.15। চলতে চলতে পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে আনুমানিক 10 মিনিটের বিরতি। ট্রেন অবশেষে চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছালো। এখন কয়টা বাজে? 11:56, 12টা বাজে। সকাল 7টার সময় ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে রওনা করে 12টার সময় এসে চিটাগাং রেল স্টেশনে এসে পৌঁছালো। অল্প কিছু সময়ের জন্য চট্টগ্রাম রেল স্টেশনে থামবে ট্রেনটি। এই যে আমাদের ট্রেন। 5 ঘন্টা লাগলো চিটাগাং এসে পৌঁছাতে। এটা কি 30 টাকা? 30 টাকা। এক বোতল পানি নিয়ে নিলাম, আমাদের সাথে খাবার আছে। পরীক্ষা জ পর্যন্ত হচ্ছে শোভন, তারপরে ক থেকে ছ পর্যন্ত হচ্ছে এসি এবং স্লিপার কোচ গুলো এদিকে। ভাই স্লিপার কোচ কোনটা কোনটা এখানে? স্লিপার আছে আপনার এক্সট্রা 1 গ গ ক গ ঘ আর হচ্ছে এক্সট্রা ওয়ান। এক্সট্রা 1 আর ক থেকে ছ পর্যন্ত সবগুলোই গেছে নাকি? না গ নন এসি, আর গ থেকে আপনার সব এক্সট্রা 1 পর্যন্ত আপনি এসি এসি না? বাদ আর আপনার এসি চেয়ার। ডাবল বাথের সিটটা 4টা, বড় সাইজ, আর সিঙ্গেল সাইজ ছোট। সিঙ্গেলের কয়জন থাকতে পারে? 2 জন না? আর ডাবলে 4জন। আমরা একটু লাভ লসের হিসাব যেহেতু করছি, তো এবার তো আমরা শোভন চেয়ারেই যাচ্ছি, কিন্তু পরের বার যখন যাব চেষ্টা করব কেবিনে কক্সবাজার যাওয়ার যে অভিজ্ঞতা সেটি আপনাদের সাথে শেয়ার করার, এবং কেবিনে যেতে হলে আপনার কি কি প্রসেস অবলম্বন করতে হবে, খরচ কেমন পড়বে, সেই ভিডিওতে কিন্তু সেটি তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। চট্টগ্রাম স্টেশনে 10 মিনিটের যাত্রা বিরতি ফাঁকে ঘুরে দেখছিলাম ট্রেনের পাওয়ার হাউস। এখান থেকে ট্রেনের ইঞ্জিন শক্তি সরবরাহের পাশাপাশি পুরো ট্রেনের বৈদ্যুতিক সাপ্লাই চালানো হয়। আর ট্রেনের একদম সামনের বগিটি হলো ইঞ্জিন বা লোকোমোটিভ। আসসালামু আলাইকুম। এখনই ছেড়ে যাবেন না একটু লেট হবে? উনি হচ্ছেন আমাদের ট্রেনের মাস্টার। উনি কিন্তু আমাদের এত দূর নিয়ে এসেছেন এবং কক্সবাজার পর্যন্ত নিয়ে যাবেন উনি। এই ফাঁকেই এক ঝলক দেখে নিলাম এসি কোচগুলো। ভিতরে বেশ ঠান্ডা আর আরামদায়ক, তবে টিকিটও কিন্তু ততটাই গরম। এই কোচগুলো কিন্তু শোভন শ্রেণীর, কিন্তু এগুলো প্রত্যেকটি এসি করা। এখান থেকে 6 পর্যন্ত সম্ভবত এসি। দীর্ঘ ট্রেন যাত্রায় নতুন নতুন মুখ, পরিচয় আর কখনো কখনো গড়ে ওঠে একদিনের ছোট্ট বন্ধুত্ব, যেটা রয়ে যায় মনে স্মৃতি হয়ে। 8জন একসাথে আসছেন না? টিকিট অনলাইনে নিছেন? আমরা আপনার এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট যাওয়া আছে। এক সপ্তাহ আগে না, 10 দিন আগে নিয়ে নিতে হবে। আমি তো 10 দিন আগে নিয়ে নিছি। এবার ইঞ্জিন ঘুরে গেল কক্সবাজারমুখী। চিটাগং থেকে কক্সবাজার যাওয়ার পথে এই ব্রিজটি কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমি প্রথমবার যখন গিয়েছি তখনও কিন্তু এই ব্রিজ দেখে মুগ্ধ হয়েছি। আর এটি কালুরঘাট ব্রিজ আমি শুনলাম যতদূর। দুর্বার গতিতে ছুটে চলা কক্সবাজারমুখী ট্রেনটি হঠাৎ করে একটি স্টেশনে থামলো। ভাবলাম কি হলো, নেমে বুঝতে পারলাম আরেকটি ট্রেন ক্রসিং হচ্ছে। আর এই ফাঁকে এক ঝলক দেখে নিলাম নতুন করে তৈরি হওয়া এই প্ল্যাটফর্মটিও। এইখানে চিটাগং পার হওয়ার পরে কক্সবাজার এরিয়াতে যেই কয়টা স্টেশন রয়েছে এগুলো তো নতুন করে করা হয়েছে। এগুলো কিন্তু খুবই সুন্দর, একেবারে ডিজাইনগুলোও সুন্দর, আর নতুন রং করা যেহেতু খুবই ভালো লাগে।
পাহাড়, জঙ্গল আর সবুজের বুক চিরে এগিয়ে চলছে আমাদের ট্রেন। এই পথে রয়েছে সেই বিখ্যাত টানেলের মতো জায়গা, যেখানে বন্য হাতির চলাচলের জন্য উপরে আলাদা করেই তৈরি করা হয়েছে সেতু। তবে হাতির ভুল করার সুযোগ থাকায় এই জায়গায় ট্রেন চলে ধীর গতিতে। বন্ধুরা, এই টানেলটি স্পেশাল, কারণ এখান দিয়ে কিন্তু বন্য হাতি পারাপারের জন্য এই টানেলটি করা হয়েছে। এটার উপর দিয়ে যে ব্রিজ রয়েছে, অনেক সময় হাতির দল কিন্তু এই ব্রিজ দিয়ে পার হয়। আর একমাত্র সৌভাগ্যবান যারা, তারাই হয়তো কখনো দেখে থাকবেন। এটা কিন্তু সচরাচর দেখা যায় না। আর হ্যাঁ, মানুষের প্রয়োজনে দিন দিন বন উজাড়ের ফলে বন্যপ্রাণীরাও কিন্তু সত্যি সত্যি আজ হুমকির মুখে পড়েছে। দীর্ঘ 8 ঘন্টার যাত্রা শেষে অবশেষে পৌঁছে গেলাম কক্সবাজার রেল স্টেশনে। আলহামদুলিল্লাহ, ফাইনালি কক্সবাজার। ও, এখানে আসার পরে ঠান্ডা বাতাস মনে হচ্ছে বইছে। এটা হচ্ছে লিফট, কিন্তু লিফট বন্ধ। এটি মনে হয় চালু করার পরে একবারের জন্য চালু হয়নি এখনো। এটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক রেলওয়ে স্টেশন। শুধুমাত্র বাংলাদেশই নয়, এশিয়ার মধ্যে আধুনিক যে রেল স্টেশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটি একটি। অনেকেই বলছে, শুনলাম যে সিঙ্গাপুর এসে বলেছে, এরকম লাগছে নাকি। ক্লান্ত শরীর কিন্তু উত্তেজনায় টইটুম্বুর মন। এবার শুরু হবে কক্সবাজার ঘোরা। স্টেশন থেকে কলাতলি বা সুগন্ধা সৈকতের পথে যাওয়ার জন্য অটোওয়ালারা সবাই ডাকাডাকি করছে, ভাই কলাতলি, ভাই সুগন্ধা। তবে সাবধান, এখানে না বুঝে কারো কথায় উঠলেই শুরুতেই বাজে অভিজ্ঞতা হতে পারে। তাই বুদ্ধি করে দরদাম করে তারপরে চড়বেন অটোতে। আপনারা যদি গ্রুপ বেঁধে আসেন, ধরেন 5 জন কিংবা 6 জন এসেছেন, পুরো একটি অটো ভাড়া কিন্তু আপনি করতে পারবেন 100 টাকা দিয়ে। আর যদি আপনি আলাদা আলাদা যান, তাহলে হয়তো বা 20 টাকা করে পড়বে। কত টাকা করে? কেমন আছেন? কত টাকা করে? কোথায় যাবেন? কলাতলি। মুড়ে নামাই দিলে হবে? মুড়ে নামাই দিলে 20 টাকা একজন বাসে। বাসে। আর আমাদেরটা হচ্ছে যে রিজার্ভে যাই। আপনি রিজার্ভ লাগবে না, আমরা না না, আমার কথা শুনেন। আচ্ছা, এখানে মিষ্টি মিষ্টি কথা আমাকে বললো যে কলাতলি পর্যন্ত আসেন ভাই, 30 টাকা করে নিব অটোতে। তার কিছুক্ষণ পরেও আমাকে বলছে যে ভাই চলেন, আপনারা 2 জন তো আছেন, আমাকে 100 টাকা দিয়েন। আপনারা কলাতলি যেয়ে যদি হোটেল না পান, তাহলে আপনাদের নিয়ে আবার সুগন্ধা বিচে হোটেল খুঁজতে যাব। তো এখানে বিআরটিসি বাস দাঁড়িয়ে আছে, 20 টাকা করে যাচ্ছে। এটিতে ওঠার চেষ্টা করবো, ছেড়ে যাচ্ছে বাসকে। বন্ধুরা, অটোওয়ালাদের সাথে প্রথমেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। আর তখনও জানতাম না এটা কেবল শুরু। হোটেল রিজার্ভ করতে গিয়ে দেখা গেল দ্বিতীয় ধাক্কা, এক ধরনের দুর্ব্যবহার। অথচ আমরা কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু পরে ব্যাপারটা ধীরে ধীরে পরিষ্কার হলো। অটোওয়ালা আর হোটেল, এই দুইয়ের মধ্যে লুকিয়ে আছে একটা গোপন চুক্তির রহস্য। কি সেই রহস্য? কেন এমন ব্যবহার? কারা কাকে চালাচ্ছেন? এই জট খুলছি খুব শীঘ্রই। পরের অংশে থাকছে সেই বিস্ফোরক সত্য, তাই স্কিপ করবেন না। সামনে আসছে আসল চমক। বিআরটিসি বাসে এই প্রথমবার যাচ্ছি, তো অল্প একটু জায়গা, তো টাকাটা বড় বিষয় না। কিন্তু উঠলাম হচ্ছে এই জন্যই যে অভিজ্ঞতাটা নিতে চাই, যেহেতু সরকারি বাস। আর হচ্ছে একজন অটোওয়ালা আমাকে 20 টাকা করে যেতে বলেছিল, তো এখানে জায়গা না থাকা সত্ত্বেও আমি দাঁড়িয়ে যাচ্ছি, কারণ এই অভিজ্ঞতাটা একটু নেওয়া প্রয়োজন মনে করি। সিট নেই জেনে উঠলাম, কারণ একবার একটু যে দেখতে চাইলাম কেমন। তো এই বিআরটিসি যে ডাবল ডেকার বাসগুলো রয়েছে, এগুলোতে যদি আপনি কক্সবাজার নামার পর সুগন্ধা বা কলাতলি মোড় পর্যন্ত যেতে চান, তাহলে কিন্তু সিট না থাকলে না ওঠাটাই ভালো। কারণ এখান থেকে কিন্তু আপনি যে কক্সবাজার যাচ্ছেন, যখন আপনি কলাতলি বিচের কাছাকাছি যাবেন, তখন যে সি ভিউটা রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন না যদি আপনি দাঁড়িয়ে যান। আর যদি বসে যান, তাহলে কিন্তু উপরের যে দোতলার সিটগুলো আছে, এগুলো বেশ ভালো। এখান থেকে ভালো ভিউ দেখা যায় এবং অভিজ্ঞতাটাও খুব সুন্দর। কক্সবাজার শহরে ঢুকতে এই দৃশ্যটি আমার সবচেয়ে পছন্দের। কিন্তু ডাবল ডেকার বাসে এই দৃশ্যটি ধারণ করা সম্ভব হয়নি বলে আমি আবার দ্বিতীয়বারের মতো এই দৃশ্যটি ধারণ করেছি। ভালো আছেন? কক্সবাজারে এসেছি, বড় একটা উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখাবো যে হোটেল ভাড়াগুলো কেমন, তাদের ব্যবহার কেমন। এখানে আসার পরেই ঢুকলাম মতোই বললাম যে আমি হোটেলে আগেও থেকেছি, কিন্তু তারপরেও তারা ভিডিও করতে দিবে না, ভিডিও অফ করে দিলাম। তারপরে রুমের দাম জিজ্ঞেস করলাম, এখন কিন্তু অফ সিজন,
বর্ষাকাল চলছে, পর্যটকের আনাগোনায় শীতের তুলনায় কম, তারপরে তারা সিঙ্গেল বেডের একটি নন এসি রুম 1500 টাকা চেয়ে বসলো, যেখানে আমরা একবার ফুল সিজনে এখানে কিন্তু ছিলাম 1500 টাকায় ডাবল বেডের বড় রুমে 6 জন ছিলাম। দেখি এখন আশেপাশের অন্য হোটেল পাই কিনা খুঁজে। এক জায়গায় সবসময় থাকতে হবে এমনটি নয়, এখানে এসে অবশ্যই যাচাই বাছাই করে আপনার হোটেল নেবেন। আমিও আপনাদের মতো সাধারণ মানুষ হিসেবেই যাচাই বাছাই খুঁজছি, যেটা ভালো হবে কমের ভিতর পাবো সেটাই নিয়ে নেব। বন্ধুরা, লম্বা একটি যাত্রা শেষে কক্সবাজার এসে নামলাম, চলে এসেছি সরাসরি কলাতলি মোড়। তো যাই হোক, এখানে আসার পর এখানে বেশ কিছু হোটেল রয়েছে, তো তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হোটেল ডি ওসানিয়া। এখানে আসলাম, এখন যেহেতু পর্যটকের আনাগোনা একটু কম, আমাদের কাছে একটি সিঙ্গেল বেডের সুন্দর একটি রুম চাওয়া হয়েছে 1000 টাকা। প্রথমে একটু বেশি চেয়েছিল, পরে ওইটাকে 1000 টাকা করা হয়েছে। পরে আমরা একটু রিকোয়েস্ট করাই আমাদেরকে কিন্তু 800 টাকায় দেওয়া হলো। 2 দিনের জন্য আমরা নিলাম, বলা যেতে পারে একটি রিজনেবল প্রাইসে আমাদেরকে দেওয়া হয়েছে। এই যে বেড, 2 জন মানুষের জন্য পর্যাপ্ত বড় বেড। তারপর এই পাশে একটি আয়না আর ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে বেলকনি আছে মনে হয়, এই পাশে বেলকনি, আর এটা হচ্ছে ওয়াশরুম। এটার ভিতরে স্প্রিং দেওয়া নাকি? ম্যাট্রেস? আচ্ছা আচ্ছা। স্বল্প মূল্যে একদম মনের মতো একটা হোটেল রুম পেয়ে একটু হালকা লাগলো বটে, কিন্তু তখন পেটের ভেতর থেকে জোরে আওয়াজ, খাবার চাই খাবার। তাই আর দেরি না করে গোসল সেরে একেবারে ছুটে গেলাম খাবারের খোঁজে। পাশেই রয়েছে লোকাল ভাই ভাই হোটেল। পরিবেশ খুব একটা আমরি না, তবে একেবারে খারাপও নয়, যেমন তেমন মানিয়ে নেওয়া যায়। তবে খাবারের দাম একেবারে সাধ্যের মধ্যে। সকালে নাস্তা রুটি ডালভাজি মাত্র 60 টাকার ভেতর, আর দুপুরের ভাত মাছ ভর্তা সবজি সব মিলিয়ে 120 থেকে 140 টাকার মধ্যেই পেট পুরে খাওয়া যায়। তবে যদি আপনি ভাবেন না ভাই আমি একটু বিলাসবহুল রেস্টুরেন্টে গিয়ে সামুদ্রিক মাছ খাবো, তাহলে আপনাকে একটু পকেট চওড়া করে আনতেই হবে। পেট পুরে খেয়ে মনটা খুশি করে বাকি বিকেলটা কাটালাম কলাতলি সৈকতের বালু আর বাতাসে। বন্ধুরা, চলে এসেছি সমুদ্রের পাড়ে। প্রথম দেখায় সমুদ্রটা দেখেই একেবারে উচ্ছ্বসিত। দেখুন চোখের সামনে কি দেখছি। সন্ধ্যাবেলা গিয়ে হাজির হলাম সুগন্ধা বিচে। এক কথায় অসাধারণ অনুভূতি। রাতের আলো আর সমুদ্রের গর্জন, একটা সিনেমাটিক ভাইব চলে আসলো। এখন চলুন, এই যে অটোওয়ালারা আর হোটেল বুকিং এর সময় যা ঘটলো, ওই ঘটনার পেছনের রহস্যটা কি তা জেনে নেওয়া যাক। আমরা যখন ভিডিও করি কোথাও থাকি, তখন কিন্তু আমাদের প্রতি যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের কিন্তু একটা আস্থা জন্মায়। আপনি তো আমাকে কোনো টাকা দেন নাকি বলার জন্য? এখন আপনার এখানে সার্ভিস আমার ভালো লাগছে, এটা আমি আমার ক্যামেরায় হয়তো বা বলছি। তো আমার এই ভিডিও দেখে অনেকেই আপনার এখানে হয়তো আসবে। ইনশাআল্লাহ। এখন সাধারণ মানুষ যখন আসবে, তাদের সাথে আপনি যখন ভালো বিহেভ করবেন, আমাকে যেরকম সার্ভিস দিচ্ছেন তাদেরকে তেমন সার্ভিস দিবেন, তখন দেখা যাবে কি তাদের মানে আমার কথার সাথে কাজের মিল পাবে, তারা আপনার হোটেলে প্রতিও তাদের আস্থাটা বাড়বে। তখন ওনারা স্যাটিসফাই হবে। ঠিক আছে? এখানে কতগুলো অটো আছে, কতগুলো হচ্ছে সিএনজি আছে। হ্যাঁ, ওদের মাধ্যমে আসলে মনে করেন আপনার থেকে টাকা নিয়ে ওকে কিছু পার্সেন্টেজ দিতে হয়, এই জন্য ও ওই কথাটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, দেখেন বিষয়টা হলো কি, যখন একটা লোক নতুন আসবে কক্সবাজার, সে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ জানে না যে একটা হ্যাঁ। সিএনজি ওয়ালা বা অটোওয়ালা কমিশন খায়। Commission খায়, এটা ধরেন কেউ জানে না। একটা লোক আসতেই পারে, অবশ্যই। সিএনজি ওয়ালার সাথে আমার বোঝাপড়া আমার আলাদা, কিন্তু আমার কাস্টমারের সাথে কিন্তু আমার ভালো ব্যবহার করতে হবে। অবশ্যই সেটা যে হোক, কি রুম আচ্ছা নেক ভাই। বা না নেক এটা হচ্ছে বিষয় না, অবশ্যই ওনাকে সব মিলিয়ে আপনাদের রুমের প্রাইস, এটা তো অফ সিজন, হ্যাঁ, কমে আসছে, হয়তো সিজনে এটা আরো বাড়বে। জি সিজনে তো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনাদের- নেক্সট অবশ্যই আপনাদের আবার খুব আসবেন, ধন্যবাদ। এই দোয়া রইল। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি। বন্ধুরা, মাত্র 800 টাকায় এই রুমটি পেয়েছি। এই অফ সিজনে আসার কারণে, খোঁজার কারণে কিন্তু এরকম কম দামে রুম পেয়েছি। আমরা 2 জন থাকছি, তো আমাদের 2 জনে কিন্তু 400 টাকা করে পার নাইট পড়ছে, সকাল 11টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। খুবই রিজনেবল প্রাইসে। তো আমাদের খরচটা কেমন হলো দেখুন। আমরা ঢাকা থেকে কক্সবাজার আসলাম ট্রেনে, 700 টাকার টিকিট। তারপরে হচ্ছে এখানে আসার পরে 20-30 টাকা দিয়ে অটো দিয়ে এসেছি। তারপরে এখানে রুম ভাড়া পড়ছে 400 টাকা করে, তাহলে 700 1400 400 400 800, 2 লাখ থাকছি আমরা। 1400 আর 800 হচ্ছে 2200,
আর বাকি হচ্ছে আপনার আনুষঙ্গিক খাওয়া দাওয়া ঘোরাফেরার জন্য। হয়তো আপনি যদি চাপিয়ে চাপিয়ে চলেন তাহলে কিন্তু বাকি 800 টাকা বাজেট করলে খুব ভালো মতো চলতে পারবেন। তো 3000 টাকায় আপনার স্বপ্নের কক্সবাজার ট্যুর কিন্তু আপনি দিতে পারেন যদি আমার মতো প্ল্যান করে আসেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারলেন যে কক্সবাজারে ট্রেনে করে আসলে লাভ না লস, এটা কিন্তু আপনার উপর সিদ্ধান্তটা। আপনি যদি একটু আরাম প্রিয় হন বা আপনার বাজেটে কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু আপনার এত কিছু চিন্তা করতে হবে না। আপনার 700 টাকার টিকিট আসতে হবে না, আপনি কেবিনে আসবেন বা এসিতে আসবেন বা বাসে স্লিপার কোচে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। আর যারা বাজেট নিয়ে চিন্তা করেন তাদের জন্য আমি বলবো এই কক্সবাজারে ট্রেনে করে আসা এবং এরকম বাজেট হোটেল খুঁজে বের করা একটা দারুণ চয়েস এবং লাভজনক একটি ট্যুর হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি খুবই ইনফরমেটিভ হয়েছে, আপনাদের কাছে ভালো লেগেছে, কৌতূহল মিটেছে। তো পরবর্তী দিন আমি দেখাবো কক্সবাজারে কি কি ঘুরে দেখলাম, কি কি চমৎকার এক্সপিরিয়েন্স নিলাম, এবং কক্সবাজারে আপনি কম খরচে কিভাবে খাবেন এবং কম খরচে কিভাবে কক্সবাজারে বেশি স্পট ঘুরে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।